সঙ্গীন প্রণয়াশক্তি লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব ৬ প্রাপ্তবয়স্কদের জন্য। সান ফ্রান্সিসকো থেকে মাইল ৩০ দূরে ছোট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড়জোর ২-১টি বার রোদের মুখ দেখা যায়, বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তার ওপর হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত 2 দিন ধরেই এভাবে কাটাচ্ছে ওরও। খাও দাও আর ঘুমাও। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছোটে। কৃতিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সে ধারণাটুকু পর্যন্ত নেই ওরুর। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখাদেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে ওরু। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরু দায়িত্বে মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত 2 দিনে ওরু তো ভুলেই গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু মাত্র এই কয়েকদিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলে বসলাম আমি নিখিল ভাই। ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূর করে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযোজন করলো ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠোফোনটার দিকে, যেটা গত 2 দিন ধরে বন্ধই পড়ে আছে। ওরু এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? ওরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আনমনে বলে, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবেই লজ্জায় নিজের মুখে দুহাত চেপে মুচকি হাসে ওরু। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তিদের মতো চোখ জোড়া বড় করে ওরু বলল, আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবেই, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকেই নিজে আশ্বাস দিল ও। তারপর আর দেরি করল না। তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বার টুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো খোঁজের আশায়। বেখেয়ালি ওরও এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িটা পেরোতেই ওর পায়ের অদম্য গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটাও চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করলো অন্ধকার হল রুমে। কালকের মতোই ডিভেনে বসে টি টেবিলের ওপর 2 পা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। ওরও মনে মনে বিরক্ত হলো। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য, অফিস টফিস নাই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে ওরও। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। কৃতিক ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর স্বরে বলে, হোয়াট হ্যাপেন? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? ওরুর হাসি থেমে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালা থেকে শুরু করে কাচের দেয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেয়া। এমন পরিবেশে কৃতিকের রাগী আওয়াজ বেশ ভয়ানক ঠেকল ওরুর কানে।
আর এই মুহূর্তে কীর্তিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের ওপর যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। অরু এই নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা, কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে? তার মানে কোম্পানিটা আপনার নামে। আর কালকে ওই ভাইয়াটা আপনাকে ডাকছিল জায়ান কীর্তিককে ছোট করে জেকে। আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরুর করা বিশ্লেষণ কীর্তিক শুনেছে কি শুনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই, তোর হাসিটা বিচ্ছিরি লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি? তুই চাইলে অবশ্য বসতে পারিস। ওরও মনে মনে ভরকায়, কি বলে এই লোক, আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম। উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেস নিয়ে ঠাট্টা করে কিভাবে? অদ্ভুত। অরু আর ঘাটায় না কীর্তিককে, বেশি ঘাটালে হুট করে কি জানি কি অপমান করে বসে তার ইয়াত্তা নেই। তাই অরু কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কীর্তিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে তাই। যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চিরে। কীর্তিক বলেছে মানে সে কথা এক চুলও নড়বে না। তাই অন্ধকার হাতড়েই ল্যান্ডফোনের সামনে গিয়ে সফেদ কার্পেটের বিছানো মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল করল তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে তিথি। বাংলাদেশে তখন রাত 10টা কি 11টা। তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমের কাতরাচ্ছে তিথি। তিথি, আমি অরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার ওপর দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অরু। এখন হুট করেই আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগেই অরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে? তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটরের এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠছে, গেম ওভার। কেন যেন হুট করে ফুপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টে সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা সেটা জানা। কেন রে, আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তার ওপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট। তুই কীর্তিকুঞ্জের মালকিন, আর আমরা কি লেইম। কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্যের হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরিপানা রে। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞাসা করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নামকরা রিয়েল এস্টেট ফ্যামিলির বিজনেস তোদের। ও মাই গড! কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কীর্তিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নীচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না অরু। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হবার যে দিবার স্বপ্নটা দেখতিস না, সেটা এবার বন্ধ কর।
আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। ওরু চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততার পরিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হল রুমে অরুর ফোঁপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করলো, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনোদিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রেডিকিউলাস। ওপাশ থেকে এতটুকুই শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়ার পিং পিং আওয়াজ হলো। ওরু কে হলো কে জানে, আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করে কল কাটাতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেই হজম করতে পারেনিও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দুহাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে ওরু। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকি দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনঝিন শব্দ করছে পায়ের আটকে থাকা নুপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে যে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্জেল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটিও পাশের ডিভেনে বসে থাকা কীর্তিকে হৃদয় ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে বসল। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হ্যাঁচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওর হাত ধরেই টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। ওরু কিছু বুঝে ওঠার আগেই শব্দটা উচ্চারণ করে ধাপ করে দরজাটা আটকে দেয় কীর্তিক। তারপর ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাত মুষ্টিবদ্ধ করে। পকেটে হাতড়ে ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে, আর A to Z সব ইনফরমেশন চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সয়ে অভ্যাস নেই অরুর। তার ওপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথায় যান যায় যায় অবস্থা। অরু একটু সময় নিয়ে নিজের কান্নাকাটি থামালো। তারপর দুহাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কীর্তিক বয়সে অরুর চেয়ে অনেক বড়। তার ওপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের। তাই কখনোই কীর্তিককে কিছু বলেই ডাকেনি অরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়ে ডাকতে শুরু করলো, ভাইয়া, কীর্তিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো ভাইয়া। ওপাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই অরুর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনেই ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় অরু। হাইওয়ে ধরে এগোলে রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডসের বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট শহরটা বেশ নীরব। তার চেয়েও নীরব এই স্টেজটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কীর্তিকের মতো একঘেয়ে। মুদ্রা কথা, যারা কোলাহল মুক্ত নিরবচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেজে থাকে। নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারোরই নেই।
দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু কফির চিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয় বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিঃফিস করছে। তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বাঁ হাত দিয়ে ড্যাশ লাইট জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিতা একটা ব্রাউন স্কিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ। প্রত্যয় মাথা তুলে একবার চাইল, একদম হুট করে চোখে চোখ রাখলো, অন্তঃপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটফেটে চামড়ার নয়, বরং দুধে আলতা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচে সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যালিফোর্নিয়ার মানুষের যখন দিনাতিপাত করার দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করল এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয় বসন্ত, এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা একধানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্তত হয়ে হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়। ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারো সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একমাত্রই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগেই অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরে গুন্ডার মতো একটা সাদা চামড়ার লোক, দেখেই মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গেছে অনুর ওপর। অযথা ইংরেজিতে গালাগালি করছে। এক কথায় দুই কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফটম্যান ডেইজি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার ওপর অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগেমেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। আকস্মাৎ ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড, 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বীভৎস কোনো কিছুই অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খুলে অনু। দেখতে পায় একটু আগের সিলভার কালার শার্ট পরিহিতা সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়ল? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই লোকটা ওর দিকে এক রাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কীর্তিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসলো ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন অরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়েই কখন যে ঘুমিয়ে গিয়েছে টের পায়নি ও। অরুর কথা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কীর্তিক। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কীর্তিক। দরজার সামনেই 2 হাতে মুখ গুজে বসে আছে অরু। চেতনা আছে কিনা নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা।
সেই সাথে জোর তালে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল কীর্তিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করেই নেতিয়ে পড়া অরুকে দুহাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতেই চমকে ওঠে কীর্তিক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুললে কি হতো কে জানে।